আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ভারত যে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছিল, তার কিছু কিছু প্রমাণ আমাদের সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ সেনাবাহিনী ভারত যেভাবে যে ডক্ট্রিন দিয়েছে, যেভাবে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, শেখ হাসিনা সেই ডক্ট্রিন, সেই প্রেসক্রিপশন সেনাবাহিনীর উপরে আরোপ করেছে, আর সেনাবাহিনী সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টে যাবার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্রিগেড গঠন করেছে এবং নবগঠিত এই ব্রিগেড 4টি কোম্পানিতে বিভক্ত করেছে। এই 4টি কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে, আর বিপত্তিটা বেঁধেছে এই নামকরণ নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য যদি আমাদের সেনাবাহিনীর উপরে প্রতিষ্ঠিত থাকতো এখনো, তাহলে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনী করতে পারতো না। এখানে ভারত প্রবলভাবে আপত্তি জানিয়েছে এবং বিশেষ করে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ভারতীয় মিডিয়ায় একটা হইচই ফেলে দিয়েছেন। চন্দন নন্দীর ব্যাপারে কথা বলার আগে আমরা একটু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কি নামকরণ করেছে তার 4টি নতুন কোম্পানিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল। সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে। যেমন বরকত কোম্পানি, রফিক কোম্পানি, সালাম কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, হামিদ কোম্পানি, এরকম 5টি কোম্পানিতে বিভক্ত করা হয়েছিল ওই প্রথম বাংলাদেশ ব্রিগেডকে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএতে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে। অর্থাৎ আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এবং প্রস্তাবিত আরো 2টি নারী কোম্পানি করার ঘোষণা দেয়া হয়েছে, সেটি এখনো চূড়ান্ত অনুমোদন দেয়া হয় নাই। যদি এই 2টি নারী কোম্পানি গঠিত হয় তাহলে এর নামকরণ করা হয়েছে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে, চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। এরকম অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে, এই ধরনের মৌলবাদের উত্থান ঘটছে, তারা ইসলামাইজেশন করছে, তারা মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা ইসলামপন্থীদের দ্বারা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে, ঘেরাও হয়ে গেছে, ইত্যাদি যত কথা বলা যায়। তারা ইসলামের নামে এখানে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে। এমনকি এই চন্দন নন্দী এটাও উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোনো সেনাপ্রধান তিনি দাড়ি রেখেছেন। অর্থাৎ আপনারা জানেন ওয়াকরুজ্জামান তিনি হজ করে এসে দাড়ি রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত জ্বলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে, তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। এই চন্দন নন্দীদের অবস্থা হয়েছে এই চন্দন নন্দী কে ছিল? চন্দন নন্দীর বাবা, তিনি 1984 থেকে 1988 সাল পর্যন্ত বাংলাদেশে রয়ের স্টেশন চিফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পৃথিবীর কুখ্যাত এই সংগঠনটি বাংলাদেশে ওই সময় থেকেই এমন কোনো অপকর্ম নাই যা তারা করার চেষ্টা করছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে। এখন চন্দন নন্দীদের এখানে কথা কেন? চন্দন নন্দীর দেশে অর্থাৎ ভারতে
তারা কি করছে সেটা তাহলে আমাদের একটু দেখা দরকার। তাদের সেনাবাহিনীতে কি নামকরণ বা তাদের স্লোগান কি, এইটা আসেন আমরা একটু শুনি, তারপরে চন্দন নন্দী এর কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় আমরা থাকব। ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট আছে, সব দেশের সেনাবাহিনীতেই বিভিন্ন রেজিমেন্ট আছে, তাদের বিভিন্ন স্লোগান থাকে, তাদের বিভিন্ন মন্ত্র থাকে। প্রত্যেক দেশেই তাদের ধর্মীয় বিষয়গুলোই সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ধর্মীয় মন্ত্র বলে সবাই বলিয়ান হয়, এখানে নীতিবাক্য যেগুলো থাকে সেইগুলো দিয়ে তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা হয়। তো তারই ধারাবাহিকতায় তাহলে ভারতের যে বিভিন্ন রেজিমেন্ট আছে তাদের কি মন্ত্র এবং রেজিমেন্টগুলোর নাম এবং স্লোগান কি, আসলে এটা আমরা একটু জেনে দেখি। তাদের একটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে রাজপুত রেজিমেন্ট। এই রাজপুত রেজিমেন্টের স্লোগান কি জানেন? বলে বজরং বলি কি যায়, মানে ভগবান রাজপুতের বা হনুমানের জয় হোক, এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের আরেকটা রাজপুত রাইফেলস নামে আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের স্লোগানটা হচ্ছে রাজা রামচন্দ্র কি জয়, অর্থাৎ রামচন্দ্রের জয় হোক, রামের জয় হোক। তাদের আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম আছে ডোগরা রেজিমেন্ট। এই ডোগরা রেজিমেন্টের স্লোগান হচ্ছে জোয়ালা মাতা কি জয়, অর্থাৎ জোয়ালা মাতার জয় হোক। জোয়ালা তাদের একটা দেবী আর কি। তাদের আরেকটা ব্রিগেড আছে, সেই ব্রিগেডের নাম গার্ড ব্রিগেড। সেই গার্ড ব্রিগেডের যে মন্ত্র, তারা যে মন্ত্র বলে যুদ্ধ করতে চায় বা দেশ সেবা করে, তাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে গারুদা কাহু বল পেয়ারে, বা আমি গারুদার সন্তান। গারুদা আবার কে? গারুদা হচ্ছে বিষ্ণুর যে বাহন, সেই বাহনের যে ইগল, ইগল হচ্ছে গারুদা, অর্থাৎ ইগলের সন্তান। এছাড়াও তাদের আরো বিভিন্ন ব্যাটালিয়ান আছে, ভৈরব ব্যাটালিয়ান। তো ভৈরব কি? ভৈরব তাদের একটা ভগবানের নাম। এই ধরনের অসংখ্য ব্যাটালিয়ান আছে এবং প্রত্যেকটা ব্যাটালিয়ান এবং রেজিমেন্টের নাম তারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি, একটাও তাদের, আমাদের তো তাও প্রথম বাংলাদেশ ব্রিগেডের নামকরণ করা হয়েছে দেশের বীরদের নামে, তারা তাও করে নাই। তাদের প্রত্যেকটি ব্রিগেডের নাম তাদের ওই পৌরাণিক ধর্মগ্রন্থের কিচ্ছা কাহিনী, ওইখানে যে সমস্ত নামগুলো আছে ওইখান থেকে তারা এনে এনে ওই স্লোগানগুলো তারা বলে। তাহলে এইগুলো চন্দন নন্দী, যখন কারো সম্পর্কে আপনি কথা বলবেন তখন আপনার পিছনে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আগে হাত দিয়ে দেখবেন। দেখার পরে ওই ছিদ্রগুলো থেকে তো কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেগুলো আগে পরখ করে দেখবেন। কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অন্য কেউ ছেড়ে দেবে, আপনার ছিদ্র কেউ অনুসন্ধান করবে না, এটি তো ভাবার কোনো কারণ নাই। আপনার মাথায় এটা রাখা উচিত ছিল যে আপনি কি করছেন আর কাকে আপনি কোন পরামর্শ দিতে যাচ্ছেন, কোন আশঙ্কা আপনি ব্যক্ত করছেন। যে কাজ আপনি আগে করে বসে আছেন অনেক অনেক আগে, ঠিক ওই একই কাজ অন্য কেউ করতে গেলে আপনি তার সমালোচনা করবেন, সেখানে মৌলবাদীর আশ্রয় খুঁজবেন, এটা তো আপনার দ্বিচারিতা, মুনাফেকি। আপনারা আপনাদের ধর্মের নামে এই পুরা ভারতে মুসলমানদের সাথে যে আচরণটা করছেন, এটা কি পৃথিবীর মানুষ কি ভুলে গেছে বা তাদের জানার বাইরে রয়েছে? এটা আমরা জানি, আমরা দেখছি প্রতিনিয়ত ভারতে কি হচ্ছে, কোথায় কি করছেন, আপনারা প্রত্যেকটা খোঁজ খবর আমরা রাখছি। আর যা কিছু করছেন সবকিছু ধর্মের দোহাই দিয়ে করছেন। তাহলে কি এই যে মুসলমানদের উপরে অত্যাচার করছেন, এটি আপনাদের ধর্ম বলে দেয়? বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে, তা না হলে আপনারা করেন কি করে? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সেন্টিমেন্ট থেকে তাদের নামকরণ করেছে বিভিন্ন কোম্পানির, এইটা নিয়ে আপনার এত অরিড হওয়ার কিছু নাই। আপনার এখানে অরিড না হলেও চলবে। আর আপনার এখানে এত স্বার্থ কি? আপনার কেন বাংলাদেশ সম্পর্কে এত চুলকানি, এত কথা আপনাকে কেন বলতে হবে? আপনাকে কি আমরা ডেকে এনেছি? আপনাকে কি কেউ বলেছে যে আপনি ওইটা করেন বা ওইটা বলেন? আপনার বাবা এখানে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে, সেই বিতর্কিত ভূমিকা আপনি হাতে তুলে নিয়েছেন। আপনি বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই কুখ্যাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং এগুলো নিয়ে আর বেশি নাড়াচাড়া করতে আসেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, চন্দন নন্দীর এই চরিত্রকে আপনারা কিভাবে বিশ্লেষণ করছেন, সেই মতামতটা মন্তব্যের ঘরে আপনারা জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।